পূবের কলম ডিজিটালের পক্ষ থেকে আমি শাহানারা খাতুন। আজকে আমরা কথা বলবো ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে পরিচয় দিই, তিনি হিন্দু মহাসভা রাজ্য সভাপতি। আপনাকে স্বাগত। নমস্কার। পূবের কলম ডিজিটালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে জানতে চাইবো, আমার দর্শক শ্রোতা বন্ধুদের আমি জানাতে চাই আসলে হিন্দু মহাসভা সম্পর্কে একটা ধারণা, সেটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। দেখুন, অখিল ভারত হিন্দু মহাসভা হচ্ছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন। 1867 সাল বা তার আশপাশে সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হিন্দু মহাসভার, এবং তার পরবর্তীকালে আমরা সবাই জানি প্রাথমিক রাজনৈতিক দল বা প্রথম রাজনৈতিক দল ভারতবর্ষে কংগ্রেস। তারপর 1906 সালে মুসলিম লীগ, অর্থাৎ মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ভাবাবেগ ইত্যাদিকে গুরুত্ব দিয়ে যখন একটি রাজনৈতিক দল তৈরি হলো, তখন 1915 সালে সনাতনী জাতীয়তাবাদী হিন্দুরাও বললেন যে তাহলে আমাদের জন্য একটি রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন, যার নাম আজকের এই অখিল ভারত হিন্দু মহাসভা। এটি অন্যতম প্রাচীন একটি সামাজিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম। আসলে হিন্দু মহাসভা কি আমরা একটু ধারণা দিতে পেরেছি। হিন্দু মহাসভাতে আপনি যুক্ত হয়েছেন কতদিন? আমার ছাত্র রাজনীতিতে হাতেখড়ি, আমি সেই বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। তার পরবর্তীকালে আমি বর্তমানে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তার স্টেট ইন্টেলেকচুয়াল কনভেনার এর দায়িত্ব সামলেছি, এবং লক্ষ্য সোনার বাংলা এলিট প্যানেল বক্তা লিস্টে আমি সদস্য ছিলাম। কিন্তু তারপরে পোস্টপোল ভায়োলেন্সের পরবর্তী সময়ে মূলত যখন রাম মন্দির মুভমেন্ট চলছে, তো সেই রাম মন্দির মুভমেন্টের সাথে নিজেকে সম্পৃক্ত করার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সেই সময়ের রাজনৈতিক যে আমার সংযুক্তি বা আমার ইনভলভমেন্ট, অর্থাৎ রাজ্য কমিটি থেকে স্টেপ ডাউন করে আমি তার পরবর্তীকালে অখিল ভারত হিন্দু মহাসভার বর্তমানে রাজ্যের সভাপতির দায়িত্ব পালন করছি। আরএসএসের সঙ্গে আপনাদের যোগসূত্র কোথায়, বা আপনাদের কাজের ব্যাপারে কি আরএসএস কোনোভাবে নিয়ন্ত্রণ করে? এই বিষয়ে যদি একটু বলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক, অর্থাৎ তাঁরা বলেন তাঁরা দেশ, জাতি এবং ভারত মায়ের জন্য নিবেদিত প্রাণ। তো আরএসএসের সদস্য হওয়া অবশ্যই আমি মনে করি অত্যন্ত গর্বের। আর হিন্দু মহাসভার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, হিন্দু মহাসভাকে আরএসএস নিয়ন্ত্রণ করে না। হিন্দু মহাসভা থেকেই আরএসএসের অর্থাৎ ডাক্তার বলিরাম হেগড়েওয়ার এবং গোলওয়ালকারজি, অর্থাৎ ওনাদের দুজন যারা আরএসএসকে আজকে এই মহিরুহের রূপ দিয়েছেন, তারা একসময় কিন্তু হিন্দু মহাসভারই সদস্য ছিলেন। তো 1915 সালে তারা দায়িত্ব নিয়ে 1925 সালে হিন্দু মহাসভা থেকে কাজে অব্যাহতি নিয়ে তারা আরএসএস গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন। আচ্ছা, বিজেপি সরকার পরিচালিত আমাদের যে বিভিন্ন পরিকাঠামো এখন সমাজ ব্যবস্থার ক্ষেত্রে তারা যে ভূমিকাগুলো নিচ্ছেন, তাদের এই রাজ্য পরিচালনার ক্ষেত্রে আপনাদের মানে হিন্দু মহাসভার কোনো ভূমিকা আছে কি? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, একটা সময় আমরা ভারতীয় জনতা পার্টির সাথে আমাদের কিছু মতপার্থক্য ছিল। আমরা প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম বা সংগঠন হিসেবে বরাবর আওয়াজ তুলেছি, হিন্দু সনাতনীদেরকে একত্রিত করার কথা বলেছি। তো কখনো কখনো যখন সবকা সাথ সবকা বিকাশের কথা বলা হয়েছে, আমরাও চাই সবাইকে নিয়েই এই দেশ, এই সমাজ এগিয়ে চলুক। কিন্তু যেমন গোহত্যা বন্ধের ক্ষেত্রে আমরা কট্টর অবস্থান নিয়েছি যে ভারতবর্ষে গোহত্যা করা যাবে না। আজকে আমরা বলেছি যে পূর্ববঙ্গীয় হিন্দু যারা দেশ বিভাজনের বলি হয়েছে, তাদেরকে কোনো রকমভাবে এনআরসি, সিএএ ইত্যাদির আওতায় ফেলা যাবে না, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তো কিছু কিছু বিষয়ে আমাদের সাথে মতপার্থক্য সামান্য কিছু থেকে থাকতে পারে অতীতে। ফলে আমাদের হিন্দু মহাসভার আমরা যে দাবিগুলো করছিলাম, এক্ষেত্রে বর্তমানে শুভেন্দুবাবু নিয়ন্ত্রিত বা পরিচালনাধীন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেই পথেই, অর্থাৎ সনাতনী জাতীয়তাবাদী আদর্শকেই মুখ্য করে যেহেতু সরকার পরিচালনা করছেন, তাই আমরা বর্তমান বিজেপি সরকারকে সম্পূর্ণভাবে কুর্নিশ জানাচ্ছি এবং আন্তরিকভাবে তাদেরকে আমরা শুভেচ্ছাও জানাচ্ছি। আচ্ছা, হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, কি ভাবছেন তাকে নিয়ে কি কি কাজ আপনারা করবেন? দেখুন, হিন্দু মহাসভার নেতৃত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি। কিন্তু আমাদের প্রথিতযশা নেতৃত্বের কথা যদি বলা হয়, সেখানে মুঞ্জেজি যেমন রয়েছেন, সেখানে আমাদের যেমন লালা লাজপত রায় রয়েছেন,
বিপিনচন্দ্র পাল রয়েছেন, বাল গঙ্গাধর তিলক রয়েছেন, বীর সাভারকরজি রয়েছেন। তো তাদের মধ্যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভারত মায়ের সন্তান। তো আমাদের ভূমিকা এটাই যে আজকে আমি যে দায়িত্বে রয়েছি অর্থাৎ রাজ্য সভাপতি, আমার এটা খুব রোমাঞ্চ মনে হয় যে 1939 থেকে 46 পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথমে এই মানে তখন তো অবিভক্ত বঙ্গদেশ, তো উনি এই বঙ্গপ্রদেশের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং তারপর উনি সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন। তো সেক্ষেত্রে আমরা গর্বিত যে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন মানুষ, এবং তিনি আবির্ভূত হয়েছেন বলেই আজকে বাঙালি হিন্দুদের জন্য যে হোমল্যান্ড সেটার অস্তিত্ব রয়েছে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার নেতৃত্ব দিয়েছেন বলে আমরা অবশ্যই গর্বিত। আপনার চোখে কে বেশি মহান, কার কাজ আপনাকে বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে? যদি আমি একদিকে নেতাজিকে রাখি আর একদিকে আমি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রাখি, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, এটা খুব অভিপ্রেত প্রশ্ন, কারণ আমার মনে হয় বামপন্থীদের একটি অংশ একটা ইচ্ছাকৃতভাবে ন্যারেটিভ ক্রিয়েট করতে চাইছে নেতাজি সুভাষচন্দ্র বোস ভার্সেস শ্যামাপ্রসাদ মুখার্জি। তো বিষয়টা হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে আমি সেভাবে দেখি না। নেতাজি আজকে বলার আমাদের অস্বীকারের কোনো জায়গা নেই। আমরা অন্তত ফিল করি যে ভারতবর্ষ আজকে স্বাধীনতা লাভ করেছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। আজকে গান্ধী, নেহেরু এবং আরও অনেক নেতৃত্বের কথা অনেকে বলে, কংগ্রেসিরা বলে, কিন্তু আমাদের ইংরেজ সরকার যখন তারা সরকার থেকে চলে যাচ্ছে তারা পর্যন্ত বলেছে যে ভারতবর্ষ, এমনকি ক্লেমেন্ট এটলি বা আরও অন্যান্য যারা, তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে বলছে যে ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছে তার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা সবথেকে বেশি। আবার আজকে এটাও তো অস্বীকার করতে পারবো না যে আজকে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যায়নি বা পাকিস্তানের পার্ট হয়নি যে মহামানবের জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা সমাজসেবা করছি, রাজনীতি করছি। তো ফলে আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস ভার্সেস শ্যামাপ্রসাদ নয়। হ্যাঁ, একটা সময় আমরা জানি যে নেতাজির যারা অনুগামী এবং শ্যামাপ্রসাদ মুখার্জির অনুগামী তাদের মধ্যে অনেক কিছু ছোটোখাটো টানাপোড়েন বা মতপার্থক্য ছিল, এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু তারপর আমরা যদি প্রকৃত হিস্ট্রিটা স্টাডি করি, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যক্তিগতভাবে কিন্তু পরস্পরকে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, তাদের লেখা পড়লে জানা যায় তারা কিন্তু শ্রদ্ধা পরস্পরের প্রতি রেখেছেন। এবং নেতাজির যে ভূমিকা স্বাধীনতার ক্ষেত্রে, শ্যামাপ্রসাদ মুখার্জি তার ডায়েরিতে লিখে যাচ্ছেন যে ভারত মায়ের প্রকৃত বীর সন্তান হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা সবথেকে বেশি। আমার এখানে একটা প্রশ্ন, যেখানে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী এবং বিজেপির বেশ বড় বড় নেতা নির্বাচনের আগে বিভিন্ন সভায় গিয়ে সুভাষচন্দ্র বসুর মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে এই ভোটের ফলাফলের পরে নেতাজি নামাঙ্কিত রাস্তার পরিবর্তনের প্রস্তাব এসেছে এবং সেই পরিবর্তনটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হবার কথা। তারা একে অন্যের কাছে যদি শ্রদ্ধা থাকেন, তাহলে এই যে উদ্যোগ, এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি এই বিষয়ে সহমত পোষণ করেন? আমি সবার আগে একটি কথাই বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কাছে দুজনেই অত্যন্ত শ্রদ্ধার। ফলে এমন যদি কোনো একটি রাস্তা তৈরি করা যায় যে রাস্তার একটা অংশ বা রাস্তার একটি বড় রাস্তার একটি ভাগ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে এবং তার অবশিষ্ট অংশ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, এবং সেই রাস্তার, গুরুত্বপূর্ণ রাস্তার দুই দিকেই যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জির অথবা পাশাপাশি যদি মূর্তি থাকে, অ্যাজ ইফ তারা দুজনের সাথে আজকে পরিবর্তিত ভারতবর্ষে কথা বলছেন, আমার মনে হয় তাহলে সঠিক শ্রদ্ধা জানানো হবে। আমরা অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ প্রথম মুভমেন্ট করেছি যে টাকা থেকে মোহনদাস করমচাঁদ গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে হবে। এবং শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে বলছি, আমরাই প্রথম। আজকে নীলগঞ্জ বলে একটি জায়গা আছে ব্যারাকপুরের কাছে, আমরা কতজন জানি যে ওখানে কত নাম না জানা পাখি, প্রায় 10,000 মানুষ যারা হিন্দু মুসলমান নির্বিশেষে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর, আপনি যদি দেখেন আজাদ হিন্দ ফৌজে হিন্দু মুসলমান সর্বধর্মের মানুষ ছিলেন, এবং তাদেরকে ইংরেজরা, সেই তাদের সেনাবাহিনীর সেই নরপিশাচরা এই নীলগঞ্জ অঞ্চলে তাদেরকে আটকে রেখে এবং তারপরে নৃশংসভাবে সেই 10,000 মানুষকে খুন করা হয়েছে। তাদের বডিগুলো পর্যন্ত আমরা তাদের সেই ইতিহাস সম্পর্কে আমরা জানি না। তো হিন্দু মহাসভা আমরা প্রথম আওয়াজ তুলেছি যে নেতাজির নাম
কে, তার আদর্শকে আদর্শ করে যে সমস্ত নারী পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনী যারা তাদের জীবন উৎসর্গ করেছে, এই কালো ইতিহাসকে অবশ্যই ভারতীয় ইতিহাসের, পশ্চিমবঙ্গের ইতিহাসের পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে। বেশ কিছু কথার মধ্যে আমরা যেটা পেলাম, আসলে বিজেপির সঙ্গে আপনাদের কোনো বিরোধ নেই, সব ক্ষেত্রেই প্রায় আপনারা সহমত পোষণ করেন। বিজেপির রাজ্য সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি নেতাজির ফরওয়ার্ড ব্লককে গুন্ডা আখ্যা দিচ্ছেন, এইটাকে আপনি কি বলবেন? সবার আগে একটি কথা বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ফরওয়ার্ড ব্লক আর আজকে যে ফরওয়ার্ড ব্লকের রূপ আমরা দেখছি, দুটো ফরওয়ার্ড ব্লক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এক নয়। আজকের ফরওয়ার্ড ব্লক সম্পূর্ণভাবে সিপিএম সিপিআই অর্থাৎ বামপন্থী ফরওয়ার্ড ব্লক, আর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পূর্ণভাবে জাতীয়তাবাদী একজন মানুষ ছিলেন। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা তোজর কুকুর বলেছে কমিউনিস্টরা, আর তাদের সাথে যে ফরওয়ার্ড ব্লক ভর করে, এই দুটো ফরওয়ার্ড ব্লক এক নয়। আমার বিশ্বাস নিশ্চয়ই শ্রমিকবাবু হয়তো বর্তমান ফরওয়ার্ড ব্লক, শুধু ফরওয়ার্ড ব্লক কেন, যে কোনো রাজনৈতিক দল, সেটা তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, ফরওয়ার্ড ব্লক হোক, যে কোনো রাজনৈতিক দলে কোনো রকমভাবে বাহুবল বা পেশি শক্তি দেখিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করা অর্থাৎ গুন্ডামি করা, তাকে হিন্দু মহাসভা কোনোভাবে সমর্থন করে না। কিন্তু আবারও বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক আর বর্তমানে যে ফরওয়ার্ড ব্লক, শ্রমিকবাবু কার কথা বলেছেন সেটা তো উনি বলতে পারবেন। বাঙালি যে সংস্কৃতি, সেখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এমনকি রামমোহন রায়ও, তো তাদের নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক, এই বিষয়গুলো উঠে আসছিল। সেখানে বাঙালি সমাজের একটা তারা আশঙ্কিত, আসলেই তারা আতঙ্কিত যে আজকে যে বিজেপি সরকার, তারা কি কোনোভাবে এই বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে যাচ্ছেন, মানে তারা কতটা সুরক্ষিত, সে বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে। দেখুন, আমরা দেশ ভাগের সময়ের কথা আমরা অনেক সময় বলি। আজকে দেশ যখন বিভক্ত হয়েছে, আমরা অনেকেই জানি না যে দেশের স্বাধীনতার আগের শেষ নির্বাচনে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু তারপর তারা সরকার গঠন করতে চায়নি। তখন এই হিন্দু মহাসভা সরকার গঠন করেছে কাদের সাপোর্টে? ফজলুল হকের সাপোর্টে, যে ফজলুল হক একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষ। এমনকি খান আব্দুল গাফফার খান, উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার নিজের সন্তান সম বলে স্নেহ করছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পষ্টভাবে বলছি যে দেশ বিভাজন হয়েছে মূলত যে দুটো প্রদেশের ওপর দিয়ে বুক চিরে, একটা হচ্ছে বঙ্গপ্রদেশ, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ হয়ে গিয়েছে পূর্ব পাকিস্তান এক সময়ের, এবং পশ্চিমবঙ্গ, আর আরেকটি হচ্ছে পাঞ্জাব প্রভিন্স বা পাঞ্জাব প্রদেশ। এই দুটো অংশের মানুষকেই মূলত দেশভাগের বলি হতে হয়েছে। কাজেই যদি ভারতবর্ষকে নিজের অগ্রগতিতে এগিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাঙালি সনাতনী জাতীয়তাবাদী আদর্শ, তার কারণ আজও যদি আমরা বিভিন্ন ক্ষেত্রে যাই, আমরা যদি সেই স্বাধীনতা সংগ্রামীদের লিস্ট দেখি, সেখানে কিন্তু বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নামই সবথেকে বেশি আমরা খুঁজে পাবো। ফলে আমার মনে হয় যে আজকে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যদি ভারতবর্ষের সংস্কৃতিকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে যে শুভেন্দুবাবুর সরকার, বিজেপি সরকার, তাদেরকে নিশ্চয়ই বাঙালি সংস্কৃতির দিকে সবথেকে বেশি তাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে এবং তাদেরকে অবশ্যই বেশি মনোনিবেশ করতে হবে বলে আমাদের হিন্দু মহাসভার বিশ্বাস। একটা বিষয়ে আমাদের আলোচনা হওয়াটা খুব জরুরি, অন্তত এই সাক্ষাৎকারে, যে পার্টিশনের ব্যাপারে আমরা একটু আসি। পার্টিশনের জন্য অনেকেই দায়ী করছে মুসলমানের একটা বড় অংশকে, কিন্তু আমরা জানি, ইতিহাস পড়েছি, আসলেই পার্টিশনের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, সে বিষয়ে একটু আমরা জানবো। আর মুসলমানরা যারা আদৌ চাননি, অথচ তাদের উপর একটা দোষারোপ তৈরি করা হচ্ছে, এটা একটা ইতিহাস বিকৃতি, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনার নাম শাহানারা খাতুন। হ্যাঁ, আমার খুব ভুল না বললে যে বন্ধু আজকে সহযোগিতা করছেন ক্যামেরায়, তার নাম হতে পারে মনিরুল, আমি হতে পারি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। কিন্তু একটা কথা অস্বীকারের জায়গা নেই, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে যদি আমাদের ব্লাড স্যাম্পলটা নিয়ে পরীক্ষা করা হয়, সেখানে কিন্তু আমরা এ বি ও বা এবি পজিটিভ নেগেটিভ ইত্যাদি পাবো। সেখানে কোনো স্যাম্পল দেখে আপনি বলতে পারবেন না মানুষটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, না বৌদ্ধ, না জৈন। আমরা এটাও বলতে পারবো না সেই মানুষটা বিজেপিকে ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয়, নাকি কংগ্রেসকে ভোট দেয়। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য বা মানব সত্য, এই কথা বরাবর ভারতবর্ষ সারা পৃথিবীকে বলে এসছে। হ্যাঁ, এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে আমাদের দেশ ভাগে পার্টিশনের ক্ষেত্রে আমরা হিন্দু মহাসভা বরাবর যে কথা বলে এসেছি, সেটা হচ্ছে মুসলিম লীগ যেভাবে প্রথম দিন থেকে বলে এসছে যে আমাদের মুসলমানদের জন্য আলাদা স্বায়ত্ত শাসন প্রয়োজন, দেশভাগ হয়েছে, বিষয়টা ধর্মের নয়। এমনকি ভারতবর্ষের আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, থার্ড ব্যাটল অফ পানিপথ, যখন আহমদ শাহ আবদালি, সেই আক্রান্তা, সেই নরপিশাচ আফগানিস্তান থেকে এসে ভারতবর্ষকে আক্রমণ করছে,
তখন আমাদের মারাঠা সাম্রাজ্য তাকে প্রতিরোধ করছে, কিন্তু আমরা কতজন জানি যে মারাঠাদের প্রধান কামানদারের নাম ছিল ইব্রাহিম খাঁ গাদ্দি। আজকে ইতিহাসে যদি অ্যাট্রসিটি করেছে বলে আহমদ শাহ আবদালির নাম থাকে, তাহলে অবশ্যই সেখানে ইব্রাহিম খাঁ গার্দি, যাকে উৎকোচ দেয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে মারাঠারা গ্যার মুসলমান, তুমি ওখানে আফগানিস্তানে চলো, তোমাকে জায়গির দেবো, তোমাকে ওখানকার রাজা করে দেবো। ইব্রাহিম খাঁ গার্দি আহমদ শাহ আবদালির মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। তিনি বলছেন যে এই দেশটা আমার কাছেও মাতৃসম, যেমন আমার প্রধান সেনাপতি আমার বন্ধু সেই মারাঠা সেনাপতি, তার কাছেও যেমন মাতৃসম, আমার কাছেও মাতৃসম। তো তুমি যদি আমার দেশের বিরোধী হও, তাহলে তুমি আমার বিরোধী, মানে তুমি আমার ধর্মেরও বিরোধী। তো এই ইতিহাসটাও জানা দরকার। আর সদস্য সংখ্যা মানে আগের চেয়ে কি বেড়েছে, বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা যদি একটু সংক্ষেপে এটা খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন। এই মুহূর্তে আমাদের নির্বাচনের আগে হিন্দু মহাসভা আমরা ঘোষণা করেছি যে আমরা রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টির তাদের যে রাজনৈতিক কর্মসূচি তাতে আমরা সমর্থন জানিয়েছি, কিন্তু সামাজিক সংগঠন হিসেবে হিন্দু মহাসভা নিজের আঙ্গিকে নিজের পরিচয়ই করবে। তার কারণ হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সোশ্যাল এবং পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা সামাজিক সংগঠন হিসেবে কাজ করছি, কিন্তু নির্বাচন ফল প্রকাশের পর দেখলাম যে প্রচুর সংখ্যক মানুষ হিন্দু ধর্মাবলম্বী, এমনকি মুসলমান ধর্মেরও প্রচুর মানুষ, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, তাদের নাম আমি জানি না এখানে বলা ঠিক কিনা, অনেকে আমাদের এখানে গার্ডেন রিচ অঞ্চলে থাকে, অনেকে তপসিয়াতে থাকে, অনেকে লাভপুরে থাকে, মুর্শিদাবাদ, প্রত্যেকটি জায়গায় হিন্দুরা তো অবশ্যই, এমনকি মুসলমান ধর্মেরও অনেক মানুষ তারা কিন্তু হিন্দু মহাসভার সদস্যতা গ্রহণ করছেন। তো আমার মনে হয় আমি যতক্ষণ সভাপতি রয়েছি আমরা সনাতনী জাতীয়তাবাদী আদর্শের পক্ষেও কথা বলছি, আবার সর্বধর্ম সমন্বয়ের পক্ষেও কথা বলছি। কাজেই হিন্দু মুসলমান নির্বিশেষে যারা এই দেশকে, এই মাটিকে তার নিজের মায়ের মতো শ্রদ্ধা করে, তাদের স্থান সবসময় আমাদের হৃদয়ে। আমি বলবো সংখ্যালঘু বলে মুসলমান সম্প্রদায়ের মানুষকে ছোট করার কোনো মানে নেই। আজকে এই মাটিটা যতটা আমাদের, ততটা প্রত্যেকটি সম্প্রদায়ভুক্ত মানুষের। হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে ফাঁসির মঞ্চে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা জীবন দিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি যে তাদের আত্মাও আজকে বলে তিনি শ্মশানে যান বা তিনি কবরে যান, কিন্তু যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে মুসলমান সম্প্রদায়ের মানুষের, যারা আজকে হিন্দুদের পরেই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ, তাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আজকে এই মাটিকে, এই দেশকে যারা শ্রদ্ধা করেন, আমাদের কাছে তার একটাই পরিচয়, তিনি ভারতবাসী। ফলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। এতক্ষণ আমরা ছিলাম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, যিনি হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। তিনি অনেক কথাই বললেন, আমাদের সঙ্গে আজকে ভাগ করে নিলেন, এবং হিন্দু মহাসভার কি ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি, তার কথায় উঠে এলো নেতাজির কথা, শ্যামা প্রসাদ মুখার্জির কথা। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও পাবো তাঁকে বিভিন্ন সময়ে। পূবের কলম ডিজিটালের পক্ষ থেকে তাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। ক্যামেরায় শেখ মনিরুল ইসলামের সঙ্গে আমি শাহানারা খাতুন।